ব্রেকিং নিউজ, নবম পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের গোপন বৈঠকের তথ্য ফাঁস। এবার কি সত্যি বদলে যাবে সরকারি কর্মচারীদের ভাগ্য? পুরোটা দেখুন। আজকে আমাদের হাতে এসেছে এমন কিছু তথ্য যা এই মুহূর্তে দেশের কোটি মানুষের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক। নবম পে স্কেল নিয়ে যে অনিশ্চয়তা দীর্ঘদিন ধরে চলে আসছিল, এই অনিশ্চয়তার মেঘ সরতে শুরু করেছে কিনা সেটাই আজকের প্রতিবেদনের মূল বিষয়। তাই ভিডিওটি মাঝপথে বন্ধ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। এবং যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চেপে রাখুন, কারণ নবম পে স্কেলের প্রতিটি আপডেট আমরাই সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই। দর্শক, আজকের প্রতিবেদন শুরু করতে চাই একটি ঘটনার বিবরণ দিয়ে। গত কয়েক সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ের ভেতরে যে তৎপরতা চলছে তা আগের চেয়ে সম্পূর্ণ আলাদা। মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে বৈঠকের সংখ্যা বেড়েছে, কর্মকর্তারা দেরিতে অফিস ছাড়ছেন, বিভিন্ন বিভাগের মধ্যে তথ্য আদান প্রদান বেড়েছে। এই চিত্র দেখে প্রশাসনিক পর্যবেক্ষকরা বলছেন এটি নিছক রুটিন কাজের লক্ষণ নয়, এর পেছনে কোনো বড় সিদ্ধান্তের প্রস্তুতি চলছে। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের ভেতরে সম্প্রতি একটি গোপন কার্যকরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে নবম পে স্কেলের অর্থায়নের বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। নির্দিষ্ট সংখ্যা এবং নির্দিষ্ট সময়সীমা নিয়ে কথা হয়েছে। এটি একটি অত্যন্ত ইতিবাচক লক্ষণ, কারণ এই ধরনের কার্যকরী আলোচনা সাধারণত চূড়ান্ত সিদ্ধান্তের আগেই হয়ে থাকে। দর্শক, এবার একটু ভিন্ন দিক থেকে বিষয়টা দেখা যাক। দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে নবম পে স্কেল নিয়ে নানা রকম খবর আসছে। কোনো খবরে বলা হচ্ছে এই বছরেই ঘোষণা আসছে, কোনো খবরে বলা হচ্ছে আরও দেরি হবে। এই পরস্পর বিরোধী তথ্যের ভিড়ে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ছেন। কোনটা সত্য আর কোনটা গুজব সেটা বোঝা কঠিন হয়ে যাচ্ছে। আমরা আমাদের দর্শকদের কাছে সবসময় সৎ থাকার চেষ্টা করি, তাই সরাসরি বলছি, নবম পে স্কেলের চূড়ান্ত ঘোষণা কবে আসবে সেটা এই মুহূর্তে শতভাগ নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। তবে যে লক্ষণগুলো দেখা যাচ্ছে সেগুলো অবশ্যই আগের চেয়ে বেশি আশা জাগানিয়া, এবং সেই আশার ভিত্তিটা কি সেটাই আজকে বিস্তারিত বলবো। দর্শক, ভিডিওটি দেখছেন এই মুহূর্তে একটু সময় নিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চাপুন। নবম পে স্কেলের সকল নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। দর্শক, নবম পে স্কেলের আশার ভিত্তিগুলো কি কি সেটা এবার একে একে তুলে ধরা যাক। প্রথম ভিত্তি হলো রাজনৈতিক সদিচ্ছা। যে কোনো বড় নীতিগত সিদ্ধান্তের জন্য সবার আগে দরকার রাজনৈতিক সদিচ্ছা। বিভিন্ন সূত্র বলছে সরকারের শীর্ষ পর্যায় থেকে নবম পে স্কেলের বিষয়ে ইতিবাচক সংকেত আসছে। শুধু ইচ্ছা নয়, এই ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে। দ্বিতীয় ভিত্তি হলো প্রশাসনিক প্রস্তুতি। নবম পে স্কেল বাস্তবায়নের জন্য যে প্রশাসনিক প্রস্তুতি দরকার সেটা এখন প্রায় সম্পন্ন হওয়ার পথে। বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের মধ্যে সমন্বয় হচ্ছে, তথ্য ভাণ্ডার হালনাগাদ করা হচ্ছে। কোন বিভাগে কতজন কর্মচারী আছেন, কে কোন গ্রেডে আছেন, এই সব তথ্য যাচাই করে একটি পূর্ণাঙ্গ ডেটাবেস তৈরি হচ্ছে। তৃতীয় ভিত্তি হলো আর্থিক পরিকল্পনা। নবম পে স্কেলের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত অর্থের সংস্থান কিভাবে হবে সেই পরিকল্পনাও এগিয়ে চলেছে। রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অপ্রয়োজনীয় ব্যয় কমানোর পরিকল্পনা তৈরি হচ্ছে। চতুর্থ ভিত্তি হলো সামাজিক চাপ। সরকারি কর্মচারী সংগঠনগুলো এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলো যে চাপ তৈরি করছে তা উপেক্ষা করার সুযোগ সরকারের নেই। সমাজের একটি বিশাল অংশ সরাসরি বা পরোক্ষভাবে এই বিষয়ে আগ্রহী। এই সামাজিক চাপও নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দর্শক, এবার কথা বলা যাক নবম পে স্কেলের কিছু সম্ভাব্য বিশেষ দিক নিয়ে। বিভিন্ন সূত্র থেকে যে তথ্য পাওয়া গেছে তা অনুযায়ী এবারের পে স্কেলে কিছু নতুন উপাদান যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমত, পারফরমেন্স বোনাসের বিষয়টি আলোচনায় এসেছে, অর্থাৎ যেসব কর্মচারী বছর শেষে ভালো কাজের মূল্যায়নে উত্তীর্ণ হবেন তারা অতিরিক্ত একটি বোনাস পাবেন। এই ব্যবস্থা কর্মচারীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করবে এবং কাজের মান উন্নত করতে সাহায্য করবে। দ্বিতীয়ত, দক্ষতা উন্নয়ন ভাতার বিষয়টি নতুনভাবে আলোচনায় এসেছে। সরকারি কর্মচারীরা যদি নিজেদের দক্ষতা বাড়াতে কোনো প্রশিক্ষণ বা সার্টিফিকেট কোর্স করেন তাহলে সেজন্য বিশেষ ভাতা দেওয়ার চিন্তা হচ্ছে। এটি কর্মচারীদের মধ্যে শেখার আগ্রহ তৈরি করবে এবং প্রশাসনের সামগ্রিক দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। তৃতীয়ত, প্রত্যন্ত অঞ্চলে কর্মরত কর্মচারীদের জন্য বিশেষ প্রণোদনা ভাতার বিষয়টি সুপারিশমালায় রয়েছে।
অনেক সরকারি কর্মকর্তা প্রত্যন্ত এলাকায় থেকে কাজ করতে চান না, কারণ সেখানে সুযোগ সুবিধা কম। বিশেষ প্রণোদনা দিলে এই সমস্যা অনেকটা কমবে এবং দেশের প্রত্যন্ত এলাকায় মানসম্পন্ন সরকারি সেবা নিশ্চিত হবে। তো দর্শক, ভিডিওটি দেখছেন যারা, তাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপুন। নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। দর্শক, এবার দেশের বিভিন্ন খাতের কর্মচারীদের বিশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করা যাক। প্রতিটি খাতের নিজস্ব সমস্যা এবং নিজস্ব প্রত্যাশা আছে। প্রথমে আসি শিক্ষা খাতের কথায়। দেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকের সংখ্যা লক্ষাধিক। প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটি স্তরে শিক্ষকরা বেতন সমস্যায় ভুগছেন। প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক যে বেতন পান তা দিয়ে ঢাকা বা বড় শহরে থেকে সন্তানকে পড়াশোনা করানো প্রায় অসম্ভব। অথচ এই শিক্ষকরাই দেশের ভবিষ্যৎ প্রজন্ম তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করছেন। তাদের এই অবদানের যথাযথ স্বীকৃতি এখন পর্যন্ত বেতন কাঠামোতে প্রতিফলিত হয়নি। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যাপকদের অবস্থাও ভিন্ন নয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় বা বহুজাতিক প্রতিষ্ঠানে একই যোগ্যতার একজন ব্যক্তি অনেক বেশি বেতন পাচ্ছেন। ফলে অনেক মেধাবী শিক্ষাবিদ সরকারি বিশ্ববিদ্যালয় না থেকে অন্যদিকে যাচ্ছেন। এটি উচ্চশিক্ষার মানকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করছে। এবার আসা যাক স্বাস্থ্য খাতের কথায়। সরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসা নিতে আসেন। এই মানুষগুলোর অধিকাংশই দরিদ্র এবং বেসরকারি হাসপাতালে যাওয়ার সামর্থ্য নেই। তাদের একমাত্র ভরসা সরকারি স্বাস্থ্যসেবা, কিন্তু সেই সেবা দেওয়ার জন্য যাদের উপর নির্ভর করতে হয় সেই চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা, তারা নিজেরাই কঠিন আর্থিক সমস্যায় আছেন। একজন সরকারি হাসপাতালের চিকিৎসক যে বেতন পান তা বেসরকারি হাসপাতালে কাজ করলে যা পেতেন তার কয়েক ভাগের এক ভাগ মাত্র। তবুও অনেকে সরকারি চাকরিতে থেকে যান, কারণ চাকরির নিরাপত্তা আছে এবং সমাজে একটি মর্যাদার জায়গা আছে। কিন্তু এই অর্থনৈতিক বৈষম্য দীর্ঘদিন ধরে চললে একটি সময় সেরা মেধাবীরা সরকারি স্বাস্থ্যসেবা ছেড়ে চলে যাবেন এবং সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। দর্শক, এবার কথা বলা যাক পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কথা। তারা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। অনেক সময় পরিবারের সাথে উৎসব করতে পারেন না, কারণ ডিউটি থাকে। ঝড়ঝঞ্ঝা, বন্যা, মহামারী, যে কোনো দুর্যোগে তারা মাঠে থাকেন। কিন্তু মাস শেষে তারা যে বেতন পান তা তাদের ত্যাগ ও ঝুঁকির তুলনায় অনেক কম। একজন কনস্টেবল বা একজন সিপাহীর বেতন দিয়ে পরিবার নিয়ে সম্মানের সাথে বাঁচা কঠিন। নতুন পে স্কেলে এই বাহিনীর সদস্যদের জীবনের ঝুঁকির কথা বিবেচনা করে বিশেষ ঝুঁকি ভাতা রাখার দাবি উঠেছে। এই দাবিটি মোটেও অযৌক্তিক নয়। দর্শক, তৃণমূল পর্যায়ে কর্মচারীদের কথা না বললেই নয়। ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ, পৌরসভার কর্মচারী, স্বাস্থ্য সহকারী, কৃষি উপসহকারী, এই মানুষগুলো দেশের প্রতিটি গ্রামে মানুষের সাথে সরাসরি কাজ করেন। সাধারণ মানুষ যে সরকারি সেবাটুকু পান তার বেশিরভাগই আসে এই তৃণমূল কর্মচারীদের হাত দিয়ে। কিন্তু তাদের বেতন এত কম যে অনেকে গোপনে অন্য কাজ করতে বাধ্য হন। এটি প্রশাসনের নিচের স্তরে দুর্নীতি এবং অনিয়মের একটি বড় কারণ। নতুন পে স্কেলে তৃণমূল পর্যায়ের কর্মচারীদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হলে প্রশাসনের একেবারে ভিত্তি শক্ত হবে এবং সেটা দেশের প্রতিটি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। তো দর্শক,